একমাত্র ছেলে। ইয়াশ রোশন খান বর্তমানে যে মাফিয়া জগতের কিং। কালো স্যুট-বুট পরে এসেছে, দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। বয়সও খুবই কম। ইকবাল খান আজাদ চৌধুরীর হাতে হাত মিলিয়ে পরিচয় করিয়ে দিলেন তার একমাত্র ছেলে ইয়াশ রোশন খানের সাথে। রোশন যথেষ্ট সম্মানের সাথে সালাম দিলেন আজাদ চৌধুরীকে। আজাদ চৌধুরী সালামের উত্তর ফিরিয়ে বুক টেনে নিলেন। এক দেখায় রোশনকে আজাদ চৌধুরীর বেশ ভালো লেগে গেছে। আজাদ চৌধুরী রোশনকে নিয়ে সোফায় বসলেন আর বললেন, তুমি বাবা যদি প্রথম দিন এসেই বিয়ের প্রস্তাবটা দিতে তাহলে হয়তো এত জোর ঝামেলা হতো না। রোশন বেশ ভালোভাবে বুঝতে পারল আজাদ চৌধুরীর রোশনকে বেশ ভালো লেগেছে। কিন্তু ইয়াশ রোশন তো ভালো মানুষ নয়। তবে ভালো হওয়ার ওষুধটাই আপনার মেয়ে, তাকে পেয়ে গেলেই জীবন পরিপূর্ণ। ঈশান আর আদিল বাড়িতে প্রবেশ করলো। ঈশান রোশনকে ভালোভাবে চেনে না, তবে আদিল চেনে রোশনকে। তাদের পার্টি অফিসে একবার দেখা হয়েছিল নাইট ক্লাবে। তাহলে কি রোশনের সাথে ইরার এঙ্গেজমেন্ট আজকে? ঈশান আদিলকে পরিচয় করিয়ে দেয় ইরার বাবার সাথে। মামা ও আদিল আমার বন্ধু, বর্তমানে যে আশরাফ শিকদার স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আছেন তার ছেলে। আদিল সালাম দিয়ে পরম যত্নের সাথে কথোপকথন বিনিময় করলো। আদিল আজাদ চৌধুরীর সাথে কথা শেষ করে রোশনের পাশে গিয়ে বসলো আর বলল, হাই রোশন। হ্যালো আদিল। আচ্ছা রোশন, তোমার আর ইরার রিলেশন কতদিনের? রোশন শান্ত গলায় বলল। আমাদের কোনো ইলিশন ছিল না। কথা শেষ হওয়ার আগেই ঈশান আদিলকে ডেকে বলল, ভেতরে আয়। আদিল আর 1 মিনিটও দাঁড়ালো না, ঈশানের পেছন পেছন গেল। ঈশান সোজা ইরা রুমে প্রবেশ করলো। ঈশান জুথিকে দেখে এক ঝটকায় সোফায় বসে পড়ল। ঈশানকে এমনভাবে পড়ে যেতে দেখে ধরতে গেল জুথি। ঈশান জুথির হাত টেনেই বলল, প্লিজ মিস জ্যোতি আমাকে একটু ধরে রাখুন। আদিল দরজার সামনে দাঁড়িয়ে দেখছে ইরাকে। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলোকে বাঁধছে। লেহেঙ্গা পরতেই তার সৌন্দর্য যেন আকাশ ছোঁয়া। আদিল কখনো ইরাকে হিজাব ছাড়া দেখেনি, তবে আজকেই প্রথম এই মেয়েটাকে হিজাব ছাড়া দেখলো আর ভাবলো হয়তো আল্লাহ খুব যত্ন সহকারে তৈরি করেছে। তার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে ব্যাখ্যা করা সম্ভব নয়। আদিলকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বেশ অবাক হয়ে হাতে তুড়ি বাজিয়ে ডেকে বলল, আপনি এখানে কেন? আদিল শান্ত মস্তিষ্কে ঢোক গিলে বলল, তোমাকে নিয়ে যেতে এসেছি। ইরা বেশ রেগে গিয়ে ঈশানকে ডাকলো। ঈশান ভাইয়া। ইরা এত জোরে শব্দ করে ডাকছে যে দেখে ঈশান টপ করে জুতির হাতটা ছেড়ে দিয়ে ইরার কাছে জানতে চাই কি হয়েছে। ইরা বেশ বিরক্ত নিয়েই বলল, এই স্টুপিডটাকে আমাদের বাড়িতে কেন নিয়ে এসছো? এতক্ষণে আদিল পায়ের ওপর পা তুলে বসে পড়েছে সোফায়। ইরার প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক আগেই আদিল বলল, ঈশান আমাকে নিয়ে আসেনি, বরং আমি তোমার ভাইয়াকে নিয়ে এসেছি গাড়ি ড্রাইভ করে। ইরা ঈশানের দিকে থেকে মুখ ঘুরিয়ে আদিলের দিকে তাকিয়ে বলল, আমার এঙ্গেজমেন্টে আসার কারণটা জানতে পারি? আদিল সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে ধীর গতিতে এগোলো ইরার দিকে আর বাঁকা হেসে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে মায়াবী, ঠিক আমার স্বপ্নের রানীর মতন। আমি আমার সৌন্দর্যের ব্যাখ্যা দিতে বলিনি আপনাকে। কেন এসেছেন এখানে আপনি? তোমাকে তুলে নিয়ে যেতে এসেছি। ইরা দাঁতে দাঁত পিষে বলল, আমি কি আপনাকে একটাবার বলেছি যে আমি আপনার সাথে যেতে চাই? আদিল বাঁকা হেসেই বলল, সব কথা মুখে কেন বলতে হবে? কিছু কথা চোখ দেখেও বোঝা যায়। তুমি মুখে বলনি লজ্জায়, কিন্তু তোমার চোখের ভাষা আমি বুঝতে পেরে নিতে চলে এসেছি তোমাকে। ইরা বেশ বিরক্ত হলো আদিলের এরকম উল্টোপাল্টা কথায়। ইরা আদিলকে শাসিয়ে বলল, আপনি জানেন আমার কার সাথে এঙ্গেজমেন্টের কথা চলছে? আদিল গম্ভীর গলায় ইরাকে শান্ত করার জন্য বলল, রিল্যাক্স মায়াবিনী, আমি সব জেনে শুনেই তোমাকে নিতে এসেছি। ইরা আর জুথি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখলো। তাদের এখন মনে হচ্ছে কোনো নাটক বা সিনেমা দেখছে। তবে শুটিংটা মন্দ নয়। ঈশান একটু এগিয়ে জুথির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপনার মনের মনে কোঠায় কি কাউকে ভাড়া দিয়ে রেখেছেন? জুথি ঈশানের কথাটা বুঝতে পারে না, ফের আবার জিজ্ঞাসা করে কি বলবেন। আপনার কাউকে ভালো লাগে, মানে ভালোবাসেন কাউকে? জুথি শান্ত গলায় বলে, কি বলছেন এসব? আমি এখনো ছোট। কেন, আপনি বাচ্চা, কথা বুঝতে পারেন না? ঈশানের কর্কট কথা শুনে জুথি বেশ কিছুটা দূরে চলে যায়।
আজাদ চৌধুরী সবার খাবার ব্যবস্থা করেছেন। ইকবাল খান বসে আছেন রোশনের ঠিক পাশে। রোশনের ফোন এত বেশি কল আসছিল যে রোশন বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রেখেছে। রোশন ইকবাল খানকে উদ্দেশ্য করেই বলল, আমি আজকে শুধু এক্সপেরিমেন্ট নয়, বিয়ে করেই ইরাকে সাথে করে নিয়ে যেতে চাই। ইকলাস খান কিন্তু বলতেই রোশন চোখ গরম করে ইকলাস খানের দিকে তাকিয়ে রাগান্বিত গলায় বলল, তোমাদের স্কুল শুনতে আমি আসিনি, সব কিছুর ব্যবস্থা করো। ইকবাল খান সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে। আশরাফ শিকদার পায়চারি করছে, এইবার এইদিকে তো আবার আরেকবার আরেক দিকে হাঁটছে, মুখ বেয়ে ঝরছে ঘামের স্রোত, সহস্র ফোঁটা। অহনা শিকদার বারবার লক্ষ্য করলেন এই বিষয়টা, বেশ বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি তোমার? এমন করছো কেন? আশরাফ শিকদার চমকে উঠে বললেন, আমার এখন পর্যন্ত কিছুই হয়নি, তবে শেষ পর্যন্ত হবে আমার জানা নেই। অহনা শিকদার মানেটা বুঝলেন না, আর জিজ্ঞাসাও করলেন না, বরং রেডি হয়ে নিচে চলে গেল। আয়রা আর সোনালী তালুকদার রেডি হয়ে বসে আছে, সবাই একসাথে শপিং এ যাবে বলে। ইকবাল খান বেশ কিছুটা গম্ভীর গলায় বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আর একটা অনুরোধ করতে আসলাম। আজাদ চৌধুরী মুখে হাসি নিয়ে নিজ সংকোচ ভাবে বলার জন্য অনুরোধ করলে ইকবাল খান জানায় যে আজকে শুধু এঙ্গেজমেন্ট নয়, আমার ছেলে চাইছে একদম বিয়ে করে বাসায় নিয়ে যেতে আপনার মেয়েকে। আজাদ চৌধুরী মুখটাকে গোমরা করে ফেললেন। এই মুহূর্তে না করলেও তারা শুনবে না, বরং জেদ দেখাবে তার কি প্রয়োজন। এঙ্গেজমেন্ট যেহেতু হচ্ছে, বিয়েটাই হবে, মেনে নেওয়াটাই উত্তম। আজাদ চৌধুরী সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, আপনারা যেটা চাইছেন সেটাই হবে। আপনারা আগে খাওয়া দাওয়া শেষ করুন। আদিল দুষ্টু হেসে ইরাকে জিজ্ঞাসা করলো, এই মায়াবিনী, তোমার পছন্দের ফুল কোনটা? ইরা বেশ অবাক হয়ে বলল, কেন? আদিল ইরার খুব কাছে গিয়ে ফিসফিস করেই বলল, বাসর ঘরটা সাজাতে হবে না, এত টাইম ওয়েস্ট করলে হবে? তার দেরি সহ্য হচ্ছে না কিন্তু। ইরা আদিলের থেকে বেশ দূরে গিয়ে বলল, ঈশান ভাইয়া, তোমার স্টুপিড বন্ধুকে চলে যেতে বলো। যদি আমার হবু জামাই জানে আমার সাথে ফাজলামো করছে, এই স্টুপিডটাকে জানে মেরে দিবে। ঈশান 32 পাটি দাঁত চেপে হাসতে হাসতে বলল, তোর সম্বন্ধী আর আমার হওয়া হলো না রে আদিল। তোর জন্য এক বালতি সমবেদনা। তুই বরং বিদেশি ধলা বিড়ালকেই বিয়ে করিস। শি ইজ ভ্যারি হট। জাস্ট শাট আপ। কুত্তার নজর পড়বে আমার বইয়ের উপর আমি আগে থেকেই জানতাম, তাই ডিসিশন ফাইনাল। বিয়ে করলে তোর বোনকেই করব। নজর দেওয়া তো দূরেই থাক, আমার বউকে দেখলে অপু অপু করতে করতে মরে যাবে। এরা দুইজনকেই অবাক হয়ে দেখলো সে কাকে কি বলছে। এখন কি করবে বুঝতে পারছে না, তার অচেনা পুরুষটিকে দেখতেও পারছে না। আদিলের ফোনে কয়েকবার রিং হয়, আদিল বেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হোয়াটস ইউর প্রবলেম ড্যাড? তুমি কি চাইছো আমি বিয়েটা যেন না করি? আমার বয়স কত হয়েছে ড্যাড তুমি জানো? অপর প্রান্তের কলে থাকা আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, অসভ্য ছেলে, তোমাকে জন্ম আমি দিয়েছি, তোমার বয়স জানবো না মানে? তাছাড়া আমি ড্যাড হয়, সম্মান দিয়ে কথা বলো। আদিল হাসি হাসি মুখ করে বলল, আমার দাদা ভাইয়ের সম্মানিত ছেলে। বলো কি বলার জন্য কল করেছো? অসভ্য ছেলে, কোথায় আছো তুমি? কেন ড্যাড, আসার সময় তোমাকে বলে আসলাম না বিয়ে করতে যাচ্ছি, তোমার পপুলারিটি বাড়াতে যাচ্ছি। আশরাফ শিকদার বুকের বাম পাশে হাত দিয়ে গম্ভীর গলায় বললেন, আমি এখনই স্টক করছি, তাড়াতাড়ি বাসায় চলে আসো। ড্যাড ড্রামা বন্ধ করো, বরং ছেলে বউ ঘরে তোলার ব্যবস্থা করো। কোথায় তুমি বলো, আমি এখনই আসছি। আমি আমার শ্বশুর বাড়িতে ড্যাড, তুমি বরং কষ্ট করে খুঁজে চলে এসো। এরা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ইরা আল্লাহ, এ কেমন পুরুষ বানাইছো! লজ্জা শরম কোনো কিচ্ছু নাই। যার কপালে এই ইডিয়েটটা আছে তার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ, ওই নারীকে তুমি ধৈর্য দাও। আল্লাহ, তুমি আমার হবু বউয়ের দোয়াটা কবুল করো, আমিন। ঈশান জুথির কাছে গিয়ে বলল, চলো আমরাও বিয়েটা করে ফেলি, সব রিস্ক আদিলের। জুথি বলল, গুনে গুনে 10 হাত দূরে যান আপনি। আমি এক্ষুনি বিয়ে করব না, আর পরবর্তীতে বিয়ে করলেও আপনার মতো লাফাঙ্গাকে করবই না। ঈশান চেতে গিয়ে বলল, আমি লাফাঙ্গা? জুথি শান্ত গলায় বলল, যার বন্ধু এত বেশি লাফাঙ্গা, অন্যের এঙ্গেজমেন্টের অন্যের বউকে বিয়ে করতে আসে, সে নিশ্চয়ই ভালো মানুষ নয়, তাই না? সেখানে আপনি কি করে ভালো মানুষ হন শুনি, বলবেন প্লিজ?
আমার উচিত ছিল আদিলের হাতে আমার বোনকে তুলে দেওয়া। সেটা করলে হয়তো বড় ভাইয়ের মতন কাজ হতো, কিন্তু আমি তো সেটাও করছি না। আমি ভালো মানুষ, ট্রাস্ট মি জ্যোতি। চোখ বন্ধ করে আমাকে বিয়ে করতে পারবে, একবার ট্রাই করে দেখতে পারো। কোনো প্রয়োজন নেই। ইরা এদের কাণ্ড কারখানা দেখে বেশ বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। ঘরের ভেতরে তেমন কাউকে দেখতে না পেয়ে খাওয়ার স্টেজে গেল। বাইরে সবার অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে গেল ইরা। বাইরে রাখা বড় বড় সোফার পাশে পড়ে আছেন আজাদ চৌধুরী, তার বেশ কিছুটা দূরে শুয়ে আছে ইকবাল খান এবং ছেলে রোশন। ইরা অল্প তাকতেই দেখলো রোশনকে। সে চেনে তো রোশনকে, সারাদিন সেদিন গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল। তাহলে কি ফোনের অপর প্রান্তের পুরুষালী কণ্ঠের মানুষটি রোশন? ইরা আর বেশি কিছু না ভেবে আজাদ চৌধুরীকে ডেকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু আজাদ চৌধুরী ওঠার নাম নেই পর্যন্ত। ইরা তাড়াতাড়ি করে পালস চেক করলো, কিন্তু পালস তো ঠিকই আছে। সবাই একসাথে এইভাবে পড়ে থাকতে দেখে ইরা বেশ ঘাবড়ে গেল। ইরার পেছনে জুথিও আসলো, ইরাকে উপরে তুলে একটা চেয়ারে বসালো। আদিল এতক্ষণের কাণ্ড বেশ মজা পেল, তার সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। তবে এই মুহূর্তে তার পরীর মতন বউয়ের চোখের পানিটা বেশ বেমানান লাগছে। ঈশান আদিলকে উদ্দেশ্য করেই বলল, এগুলো যে তুই করেছিস আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি, তবে এরা কি বেঁচে আছে নাকি পরপারে চলে গেছে? আদিল বাঁকা হেসে বলল, এই বয়সে জেলের মোটা ভাত কি নামবে আমার গলা দিয়ে? আমি জেলে গেলে আমার বউটা তো এতিম হয়ে যাবে, তাই হবু বউয়ের কথা চিন্তা করে সবাইকে ছোটখাটো একটু রেস্টের ব্যবস্থা করে দিলাম। আদিলের এমন হাসি মুখ দেখে ইরা বেশ চটে গেল। তার এই মুহূর্তে বেশ বিরক্ত লাগছে আদিলকে, তবে কিছু বলল না, বরং ঈশানকে বলল, ভাইয়া তুমি প্লিজ অ্যাম্বুলেন্সকে কল করো, তাড়াতাড়ি সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে বলল, তুমি এদের চিন্তা করা বন্ধ করো, বরং নিজে চিন্তা করো। আর মাত্র কয়েক সেকেন্ড। হোয়াট? আদিলের হাতে থাকা ফুলটা ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো তো ফুলের ফ্লেভারটা কেমন। আজকে সারা রাত এই ফ্লেভারটা নিয়ে কাটিয়ে দিতে হবে মাই ডিয়ার হবু বউ। ইরা বেশ উত্তেজিত হয়ে কিছু বলতে যাবে, তার আগে আদিল ফুলটাকে ইরার মুখের সামনে ধরল। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে ইরা ঢলে পড়ল। ঢলে পড়তেই আদিল টপ করে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে ইরাকে, আর মনে মনে আওড়াতে থাকে, এইটা মেয়ে নাকি তুলার বস্তা? উফ, এত সফট কেন? ঈশান বেশ কৌতূহল নিয়ে বলল, কি করছিস সেটা? পালিয়ে যাচ্ছি তোর বোনকে নিয়ে, পারলে আটকা। ঈশান এক দৌড়ে জুথির কাছে গিয়ে বলল, জ্যোতি, তুমি কি ইচ্ছায় আমার সাথে যাবে নাকি আদিলের থেকে ফুলটা নিয়ে আসবে তোমাকে অজ্ঞান করার জন্য? ঈশানের এমন কথায় জ্যোতি এক দৌড়ে চলে যায় একদম গেটের বাইরে। আদিল ইরাকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় গেটের বাইরে নিজেদের গাড়িতে নিয়ে গিয়ে বসায় ইরাকে। ইরা পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে গেছে। ঈশান কোথায় গেল খুঁজে না পেয়ে আদিল কল করলো আর বলল, কিছুক্ষণ পর লোকেশন পাঠিয়ে দিব, কাজে নিয়ে চলে আসিস। আদিল গাড়ি স্টার্ট করে অতি দ্রুত চলে যায় ইরাদের বাড়ির পাশে। আশেপাশে থেকে বাইরের সব বডিগার্ডগুলো নিস্তেজ হয়ে পড়ে আছে। প্রায় 20 মিনিট পর সবার জ্ঞান ফিরল, কিন্তু তারা ঠিকভাবে হাঁটতে পারছে না, মাথা ঘুরছে। রোশন 1 মিনিটও দাঁড়ালো না সোজা, ও দৌড়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। পুরো ঘর প্রত্যেকটা রুম খুব ভালো করেই দেখলো, কিন্তু ভেতরে কাউকে না পেয়ে দৌড়ে আসলো গেটের বাইরে গিয়ে দেখলো সব আধমরা হয়ে পড়ে আছে রাস্তায়। রোশন অতিরিক্ত রাগে দাঁতে দাঁত পিষে বলল, কোন শুয়োরের বাচ্চার এত সাহস হলো যে আমার তো কলিজায় হাত লাগালো? তার কি জানের মায়া নেই? আদিল গাড়ি থামালো এক নিরিবিলি শুনশান একটি বাড়ির সামনে। বিশাল বড় এই বাড়ি দেখতে চমৎকার। আশেপাশে লোকজনের তেমন কোনো সারা শব্দ নেই। গাড়ির শব্দ পেয়ে গেট খুলে দিল বাড়ির দারোয়ান। আদিল গাড়ি নিয়ে নেমে ইরাকে কোলে তুলে নিয়ে সোজা উপরে চলে গেল। আদিল ইরাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল, আর সাথে সাথে কল করলো ঈশানকে। হ্যালো, হ্যাঁ বল। লোকেশন পাঠিয়ে দিয়েছি, অতি দ্রুত কাজে নিয়ে চলে আয়। সহ্য হচ্ছে না আমার, তোর বোনের রুবের আগুনে আমি ঝলসে যাচ্ছি। চুপ শালা ব্যাহা, ফোন রাখ, আমি সম্বন্ধী হই তোর। ঈশান কল করে আশরাফ শিকদারকে বলল, আঙ্কেল, সম্মান বাঁচাতে চাইলে এই লোকেশনে চলে আসুন, আপনার ছেলে তো একটা আকাম করে ফেলছে।
আশরাফ শিকদারের বুক ধড়ফড় করছে। সে জানে আদিলের দ্বারা এগুলো ছাড়া আর বেশি কিছু হবে না। আশরাফ শিকদার গম্ভীর গলায় বলল, তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। আশরাফ শিকদার যাওয়া তো দূরের কথা, বরং বুকে হাত দিয়ে স্ট্রোকের নাটক করে বিছানায় শুয়ে পড়ল। যদি আমার রাগিনী বউটা জানে আমি কোনো নয় করেছি, তাহলে আমাকে সোজা উপরে পাঠিয়ে দেবে। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এরা ভুলে যায় কি করে। কেউ আমাকে সম্মানই করে না। কোথায় গিয়ে বিচার দিলে ন্যায্য সম্মানটা পাওয়া যাবে? আজাদ চৌধুরীর মাথায় হাত দিয়ে বসে আছেন। সে কোনোভাবেই বুঝতে পারছে না হঠাৎ কি করে এমন হয়ে গেল এ বাড়িতে। রোশান রাগে কিরমির করছে, প্রচন্ড রাগের ক্ষোভে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু ভাঙচুর করছে। তাকে আটকানোর সাহস কারণ নেই, স্বয়ং ইকবল খানেরও নেই। তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। বাড়িতে থাকা অনেক লোকের ভিড়ে কেউ বা কারা হয়তো মিডিয়াকে খবর পাঠিয়েছে। সরে 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 প্রেস মিডিয়া এসে হাজির হয়েছে চৌধুরী বাড়িতে। একের পর এক প্রশ্ন করছে মিডিয়ার লোকেরা। বডিগার্ডগুলোর আস্তে আস্তে জ্ঞান ফিরছে। তাদের এইরকম অবস্থা হয়েছে কেন বুঝতে পারছে না। তারা তাড়াতাড়ি করে উঠে চলে যায় বাড়ির ভেতরে। বাড়ির ভেতরের অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। সরে সরে মিডিয়া প্রেসকে দেখে। মিডিয়ার লোকেদের কাজ উল্টোপাল্টা সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। রোশন রাগে হকচকে দাঁতে দাঁত কিরমির করে সবাইকে উদ্দেশ্য করেই বলল, খাঙ্কির পোলারা, নাটক দেখতে আইসোস? বের হ বাড়ি থেকে, নয়তো জ্যান্ত কবর দিয়ে রেখে দেব এখানে। আজাদ চৌধুরী মাথা নুয়ে আছে। তার পুরো কনফিডেন্স আছে তার মেয়ের প্রতি। এরা কখনো তার সম্মানে ব্যাঘাত ঘটাবে না। তবে আজকে কি এমন হলো যে কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? বডিগার্ডগুলো সব মিডিয়ার লোকদেরকে বাড়ি থেকে বের করে দিল। রোশন সোজা উঠে দাঁড়িয়ে আজাদ চৌধুরীর পাঞ্জাবির কলারে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমার সাথে বেইমানি করলেন কেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে বিশ্বাস করেছি। আজাদ চৌধুরী মাথা নত করে আরো নইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অনুরোধ করেই বলল, বিশ্বাস করো বাবা, আমি এই রকম কোনো কিছু করিনি। আমার মনে হয় আমার মেয়েও কিছু জানে না। ওকে হয়তো কেউ বা কারা নিয়ে গেছে। সবাইকে জ্ঞান শূন্য করে দয়া করে তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। ইকবাল খান যথেষ্ট শান্ত ভঙ্গিতে রোশনকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। কিছু সময় পর রোশন আজাদ চৌধুরীকে ছেড়ে দিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। ইরার জ্ঞান ফিরেছে, মাথা ঘুরছে, চোখ মেলে তাকাতে পারছে না। তাকাতে ভীষণ কষ্ট হচ্ছে। ইরা পিটপিট করে তাকাতেই দেখে রুমের চারপাশে সুগন্ধি ফুল দিয়ে সাজানো। সারা ঘরে ছড়িয়ে আছে ফুলের সুবাস। ইরা ভালো করে দেখলো চারপাশটা, আর নিজেকে আবিষ্কার করলো বন্ধ একটি রুমে। ইরা বিছানা থেকে দূরে উঠে দরজার সামনে যায়। দরজা বাইরে থেকে বন্ধ। কেউ হয়তো বাইরে থেকে দরজা আটকে রেখেছে। ইরার ফুলের সুবাসটা ভালো লাগলেও ঘরটা ভীষণ ভয় পাচ্ছে। ঘরের সব ফুল কালো রঙের, এমনকি দেয়ালগুলো কিছুটা ভুতুরে ভুতুরে লাগছে। ইরা বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলো তার পরিহিত লেহেঙ্গাটা তার শরীরে নেই। একটা পাতলা শাড়ি, লাল শাড়ি পরে আছে সে, কিন্তু সে তো লেহেঙ্গা পাল্টে শাড়ি পরে নিয়েছিল। শাড়ি পরেনি, তাহলে এই শাড়িটা কোথা থেকে তার শরীরে এলো? আদিল বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো। প্রবেশ করতেই দেখে ইরা জেগে আছে, বসে আছে বিছানার একপাশে। আদিলের হাতে ট্রে ভর্তি খাবার। আদিল টেবিলের উপর খাবার রেখে ইরাকে পাশে গিয়ে বসলো আর ইরাকে উদ্দেশ্য করেই বলল, কেমন লাগে আমাকে? ইরা গম্ভীর গলায় বলল, একদম বাজে লাগে আপনাকে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আদিল বাঁকা হেসেই বলল, ভোকা নারী, এত সময় লাগে বুঝতে? তোমার বয়স কত? মানে? আদিল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, নতুন ভাবে জীবন শুরু করার জন্য প্রস্তুত হও। কি বলছেন এসব? আমার যেতে দিন প্লিজ। আমার আমার আব্বু আমার জন্য চিন্তা করছে। আমি এখন না গেলে আমার আব্বুর সম্মানটা নষ্ট হয়ে যাবে। প্লিজ যেতে দিন আমায়। আদিল স্পষ্টভাবে বলল, আমার সাথে সারা জীবন কাটানোর জন্য রেডি হও। পালিয়ে যাওয়ার ব্যর্থ অজুহাত দেখিও না আমায়। ইরা বেশ আকুতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আদিলের কাছে গিয়ে বলল, আমি আপনাকে সেদিন থাপ্পড় মেরেছিলাম বলে আজ আপনি সেটার প্রতিশোধ নিচ্ছেন আমার থেকে? ঠিক আছে, আমি আপনার পায়ে পড়ছি, আমায় মাফ করে দিন। নয়তো আপনি একটা থাপ্পড়ের পরিবর্তে আমাকে 10টা থাপ্পড় দিন। আমার যেতে হবে, আমাকে যেতে দিন প্লিজ। সবাই জানে যদি আমি আপনার সাথে এক বাড়িতে এক রুমে আছি, তাহলে সমাজের চোখে আমি কলঙ্কিত হয়ে যাব। আমায় যেতে দিন, দয়া করুন আমার উপর প্লিজ।
আমাকে কলঙ্কিত করবেন না। ইরার আকুতি করে কথা বলতে দেখে আদিলের বেশ মায়া হলো, তাই ইরাকে উদ্দেশ্য করে বলল, কোনো প্রতিশোধ নিচ্ছি না আমি তোমার উপর থেকে। আমার জন্য তোমার কোনো কলঙ্ক হবে না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব কলঙ্ক মুছে দেব। যত ইচ্ছে আছে কাঁদার আজ কেঁদে নাও, এই সুযোগটা তুমি আর দ্বিতীয়বার পাবে না। ইরা বেশ আকুতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আদিলের কাছে গিয়ে বলল। ইরার আকুতি করে কথা বলতে দেখে আদিলের বেশ মায়া হলো, তাই ইরাকে উদ্দেশ্য করে বলল। আদিলের ফোন এসেছে, তাই আদিল ফোন রিসিভ করতে করতে রুমের বাইরে চলে আসে। ইরাকে রুমের ভেতরে রেখে বাইরে দরজা আটকে দেয়। আদিল কথা বলতে বলতে নিচে ড্রয়িং রুমে চলে যায়। এর মধ্যে ঈশানা রিফাত কাজে নিয়ে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।